বিএনপি সরকারের ক্ষমতার 6 মাসে প্রশাসনে কতটা শৃঙ্খলা ফিরেছে? কমেছে কি দলীয়করণ? মূল্যায়ন হচ্ছে কি যোগ্য ও পেশাদারদের, নাকি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের মতোই দক্ষতা ও পেশাদারিত্ব আমলে না নিয়ে বেড়েছে দলীয় নিয়োগ? প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, যোগ্য ও বিগত সময়ে বঞ্চিতদের গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে প্রশাসন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, অনেক ক্ষেত্রে অদক্ষ ও বিতর্কিতদের নিয়োগ দিয়ে সমালোচনা তৈরি হচ্ছে। আবার চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধি ও একই কর্মকর্তাদের বারবার চুক্তিতে নিয়োগ দেয়ায় হতাশা বাড়ছে প্রশাসনে। তারা মনে করেন, দক্ষতা না থাকলে দলীয় নিয়োগ দিয়ে আখেরে রাজনৈতিক সরকারের লাভ হয় না। আলমগীর স্বপনের রিপোর্ট। বাংলাদেশের মতো প্রশাসনে দলীয়করণের নজির খুব কমই আছে বিশ্বে। যে যায় ক্ষমতায় সেই সরকার অনেক ক্ষেত্রে দক্ষতার চেয়ে নিয়োগ পদোন্নতিতে গুরুত্ব দেয় দলীয় মতাদর্শের কর্মকর্তাদের। যে গত ২০-২৫ বছরে, শুধু ১৫-১৭ বছরে না, আমলাতন্ত্রটা সাংঘাতিকভাবে ৩টা ভাগে বিভাজিত হয়েছে। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। এই ধরনের নিয়োগ দেওয়াটা, এটা ঐতিহাসিকভাবে দেখা গেছে, এটা রাষ্ট্র ভেতর থেকে দুর্বল হয়ে যেতে থাকে। সরকার গঠনের পর প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিএনপি এই সবক কতটা গ্রহণ করেছে এ নিয়ে প্রশ্ন আছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে প্রশাসনে চরম দলীয়করণ হয়েছে। এর থেকে বের হতে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছিল, কিন্তু নিয়োগ পদোন্নতিতে দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সেই কমিশনের সুপারিশ মানেনি তখনকার অন্তর্বর্তী সরকারও। দীর্ঘ অবসরে থাকা জামায়াত ও বিএনপি ঘরানার কর্মকর্তাদের বেশ কয়েকজনকে ফিরিয়ে এনে দায়িত্ব দিয়েছিল গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে। সেই ধারাবাহিকতা বিএনপিও রক্ষা করছে। বর্তমানে সচিব ও সচিব পদমর্যাদার ৭৯ জনের মধ্যে ২৩ জনই চুক্তিভিত্তিক দলীয় মতাদর্শের। আবার ভিন্ন মতাদর্শের কারণে জ্যেষ্ঠ সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পদের ৭০-এর বেশি কর্মকর্তা ওএসডি অর্থাৎ কর্মহীন হয়ে আছেন। যাদের কারণে ফ্যাসিবাদী সরকার এত শক্ত খুঁটির উপর দাঁড়িয়েছিল যে গণমানুষের অধিকার বারবার তারা লুণ্ঠন করেছে, সেই ধরনের মানুষকে ছাঁটাই করা হবে, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কারণে যাদেরকে পদে পদে নিষ্পেষিত করা হয়েছিল, আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন, সেটা তো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুবই স্বাভাবিক। বঞ্চিতদের থেকে যারা ভালো, এদেরকেও কাজে লাগাইতে হবে। আগের আমলে যারা কাজ করেছে তাদের মধ্যেও যারা ভালো, তাদেরকেও কাজে লাগাইতে হবে। তাইলে আপনার সরকার ভালো চলবে। সম্প্রতি ১২ অধিদপ্তর ও কর্পোরেশনের নিয়োগের ক্ষেত্রে দলীয় পদধারীদের নিয়োগ দিয়েছে সরকার, যারা দল থেকেও পদত্যাগ করেননি। এক্ষেত্রে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জনপ্রশাসন বিশেষজ্ঞদের। আমি তো রাজনীতি এলাদেরকে চিনি, কারণ এরা আমার দলের কর্মী, এরা আমার দলের নেতা। তাইলে আমি এদেরকে দিই, এদেরকে দিলে তখন এটা আমার দায় থাকে। কিন্তু অন্যদেরটা তো আমি ফাইল সাইন করলো, পুরোটা আমার দায় থাকে না। এই সমস্ত দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত যারা হলেন, তারা আসলে সুষ্ঠুভাবে, বস্তুনিষ্ঠভাবে জনগণের যে সেবা সেটা তারা দিতে পারবেন বলে এটা আশা করা খুব দুরূহ। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮২৯ সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের আমলে গৃহীত নীতি অনুযায়ী যখন যে দল সরকার পরিচালনা করবে, প্রশাসনে থাকবে তাদের দলীয় কর্মকর্তা। তবে ১৮৮৩ ও ১৯৭৮ সালে ২ দফা সংশোধনের মাধ্যমে এই অবস্থান থেকে সরে আসে মার্কিন সরকার। জিমি কার্টারের আমলের প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে ৬৫% মেধা ও ৩৫% দলীয় নিয়োগের বিধান করে দেশটি। বাংলাদেশের ক্ষেত্রে ক্ষমতাসীনরা এই উদাহরণ দিলেও বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে দুই দেশের প্রেক্ষাপট ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অন্য আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে যে প্রতিষ্ঠান যেগুলো, সেই প্রতিষ্ঠানটা তার প্রাতিষ্ঠানিক যে ইন্টিগ্রিটি সেটা কিন্তু ভেঙে যায়নি, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয়। জনপ্রশাসন বিশেষজ্ঞরা দলীয় নিয়োগ দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে হলে সমস্যা দেখেন না। তারা বলছেন, সংকট অদক্ষতায়, অনিয়মে। যে দলটা সরকার গঠন করে বা সরকারে আসে, তারা তাদের এক ধরনের তাদের সমর্থক সরকারি কর্মকর্তা খোঁজার চেষ্টা করেন। এইটাতে আসলে শেষ পর্যন্ত ওই সরকারের কোনো লাভ হয় না, ওই দলেরও কোনো লাভ হয় না। এটাতে সরকার ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তার জলজান্ত উদাহরণ আওয়ামী লীগ, বা ২০০৬-এ যে মনে করেন বিএনপি চলে গেলে, ওনারা যদি তখন দলীয় বিবেচনায় দিয়ে থাকেন, তারা কি রক্ষা করতে পারছে? সামনের দিনগুলোতে ওনাদের পারফরমেন্স পর্যালোচনা করা হবে এবং স্ব স্বীকৃতি এবং কৃতিত্বের মাধ্যমে যারা ভাষ্য হয়ে উঠবেন, ওনারা ভালো করবেন, সেটা আমাদের প্রত্যাশা রইল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করেন, প্রশাসন আগের চেয়ে নিরপেক্ষভাবে কাজ করছে, সেবা প্রদানের ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে না।
আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, বাংলাদেশের সরকার প্রধান দিল্লি সফর করলেই অমীমাংসিত যে কোনো সমস্যা সমাধানে কাজ করার বিষয়ে আশ্বাস করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতা যৌথভাবে সমাধান করতে হবে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা সমীকরণ। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং তাকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে টানাপোড়েন থাকলেও ভবিষ্যতে তা পেছনে ফেলে পারস্পরিক সম্পর্কের জন্য নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি। অতীত ভুলার প্রয়োজন নেই, আবার অতীতে আটকে থাকলে হবে না। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রতি ভারতও শ্রদ্ধাশীল বলে মন্তব্য হাই কমিশনারের। তিনি আরও জানান, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় নয়াদিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই অমীমাংসিত সমস্যাগুলির সমাধানে কাজ করবে দিল্লি। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থানও তুলে ধরেছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ জানান, সম্পর্ক উন্নয়নের জন্য বাণিজ্য সহ সকল সমস্যার সমাধান জরুরি। We can collectively identify practical solutions to the above challenges. Greater predictability and ease of doing business will benefit businesses in both countries. I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুদেশই সমানভাবে উপকৃত হবে। Bangladesh wants to see an economic partnership that is equally beneficial and brings tangible changes in the lives of our peoples. ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে আনারসের পাশাপাশি টপ লেডি জাতের পেঁপে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক, কিন্তু এবার ভিন্ন জাতের চারা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। কৃষকদের দাবি, টপ লেডির পরিবর্তে ভেজাল চারা দেয়ায় ক্ষতি হয়েছে 4 কোটি টাকারও বেশি। মৌসুমে ফল না আসায় অনেকেই গাছ কেটে নতুন করে চারা রোপণ করেছেন। বাড়তি মুনাফার আশায় আনারসের পাশাপাশি জমিতে উচ্চ ফলনশীল পেঁপের চারা রোপণ করেছিলেন টাঙ্গাইল মধুপুরের কৃষকরা, কিন্তু মৌসুমে এসে ফলের দেখা তো নেই, উল্টো খেতেই নষ্ট হয়ে আছে অনেক গাছ। অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আলীর কাছ থেকে টপ লেডি জাতের প্রায় ৭১,০০০ চারা কিনেছিলেন ২২ জন কৃষক। সার, পরিচর্যা সহ প্রতি গাছে খরচ হয় অন্তত ৭০০ টাকা। তবে চারা বড় হতেই স্পষ্ট হতে থাকে ক্ষতির পরিমাণ। ৭০ থেকে ৮০% চারাই মিলেছে বিজাতের। ভুক্তভোগীদের দাবি, আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি টাকারও বেশি। টপ লেডি বলে আমাদের কাছে বিক্রি করছে, আমরা নিয়ে লাগানোর পরে যখন ফুল আসে তখন আসলে কোনো টপ লেডি না। শতকরায় 70% হইলো আপনার কুজাত আর 30% হইলো টপ লেডি। ৫,০০০-এর মধ্যে আপনার ৩,০০০ চারায় অন্য জাত হয়ে গেছে গা। অন্য জাত হওয়াতে আমার বাগানটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গা। কিছু গাছ কাইটা পরে ফালাই দিয়া পরে বাগান আর কি এইভাবে রাখছি। এখন আপাতত আমি লস প্রজেক্টে আছি। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি ব্যবসায়ী শাহজাহান আলী। এদিকে তদন্তে অভিযোগের সত্যতা মিললেও কৃষি আইনে এমন প্রতারণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ কম বলছে কৃষি বিভাগ। চাষিদের মাঝে মৌখিক চুক্তির ভিত্তিতে বিক্রয় করেন, যেহেতু এখানে আমরা তদন্ত করতে গিয়ে কোনো প্রকার লেনদেনের কোনো চুক্তি বা তাদের যে মেমো এরকম কোনো কিছু পাইনি। তো এই কারণে আমরা আসলে
কৃষি অফিস বা উপজেলা কৃষি অফিস থেকে সরাসরি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নিতে পারছি না। কৃষিতে এটি যেহেতু একটি পণ্য, চারাটি একটি পণ্য এবং সেক্ষেত্রে সে প্রতারিত হয়েছে, এটা আমার মনে হয় যে ভোক্তা অধিকার হয়তো তাদেরকে প্রতারিত হওয়ার কারণে তারা কোর্টে যেতে পারে এবং ভোক্তা অধিকার এটি মামলা করতে পারে, কারণ এটি এখন আমাদের এমন কোনো কৃষি আইন নাই যার মাধ্যমে কৃষি বিভাগ আইনিভাবে তাদেরকে ধরতে পারে। ফসলের চারা বাছাই ও রোপণের আগে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্ষা এলেই পানিতে ভেসে ওঠে দক্ষিণাঞ্চলের চিরচেনা জনপদ, আর সেই বর্ষাকে ঘিরেই পিরোজপুরের আটঘর কুরিয়ানার বসে 100 বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। সপ্তাহে 2 দিনের এই হাটে বিক্রি হয় শত শত ছোট নৌকা। স্থানীয় মানুষের দৈনন্দিন কাজের পাশাপাশি এই হাট এখন পর্যটকদের কাছেও হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। পানিতে ভাসছে সারি সারি নৌকা, ডাঙায়ও লাইন দিয়ে রাখা শত শত নৌকা। ছোট বড় নানান রং আর আকৃতির নৌকা একসঙ্গে চোখে পড়লে মনে হবে এ যেন নৌকারই এক আলাদা রাজ্য। বর্ষা এলেই পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানায় বসে 100 বছরের ঐতিহ্যবাহী এই ভাসমান নৌকার হাট। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার বসে হাট। নানা আকৃতি আর ডিজাইনের নৌকা নিয়ে ভিড় করেন কারিগর ও ব্যবসায়ীরা। 3 মাসের মৌসুমি এই হাটে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রয়েছে নানা আকার ও দামের নৌকা। আমি নৌকা আনছি 30টা 32টা, তো 3টা কেনা বেচা হয়েছে। তো নৌকার দাম এবার ধরেন নিচে 2500 থেকে উপরে আছে, ধরেন 3500, 4000, 5000 টাকা আছে। আমাদের এই এলাকায় যারা নৌকা কিনে তারা বিশেষ করে পেয়ারা এবং আমরা কাজে নিয়োজিত আর কি ব্যবহার করে, এবং এই হাটে প্রতি হাটবার 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে মানুষ লোকজন আসতে আছে ক্রয় করতে। এই নৌকা আমাদের সমস্ত জালকাঠি, বরিশাল, চামড়া, নেয়ামতি, বেতাগি এই সমস্ত এলাকায় এই নৌকাগুলো চলে যায়, আর এই বর্তমানে এলাকায়ও চলে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাটে আসেন ক্রেতারা। চম্বল, মেহগনি, করুই ও রেন্টি কাঠ দিয়ে তৈরি এসব নৌকা ব্যবহার হয় মাছ ধরা, পণ্য পরিবহন সহ নানা প্রয়োজনে। ভাসমানে হাট দেখতে ভিড় করেন পর্যটকরাও। অনেক নৌকা আছে দেখছি, কিন্তু দামটা একটু বেশি, গতবারের তুলনায় 1000-1200 টাকা নৌকা প্রতি বেশি। আমার মতন বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে, বিদেশি পর্যটকের সাথেও আমার দেখা হয়েছে। তবে এখানে যে যাতায়াত ব্যবস্থা এবং এখানে যদি থাকার যদি কোনো ব্যবস্থা থাকতো, সরকার যদি এদিকে একটু নজর দিত, মনে হয় এটাকে একটা পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা করতে পারত। এই নৌকার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই নৌকার শিল্পের সাথে অসংখ্য কারিগর জড়িত। এই নৌকার স্থানীয় চাহিদা থাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই নৌকার চাহিদা আছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও এই নৌকার হাট ধরে রেখেছে তার ঐতিহ্য। যথাযথ উদ্যোগ ও সংরক্ষণে শতবর্ষী হাট হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় জলভিত্তিক পর্যটন কেন্দ্র। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ফিলিস্তিনের পশ্চিম তীরে নিজের বাড়ি রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন এক ফিলিস্তিনি আমেরিকান। অভিযোগ, কুসরায় তার বাড়ির চারপাশে অবস্থান নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এমনকি বাড়ির কাছেই দেখা গেছে ইসরায়েলি সেনাদেরও। এ নিয়ে দখলদারদের সঙ্গে তুমুল তর্কে জড়ান তিনি। আইডিএফের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সরে যেতে বলা হয় অবৈধ বসতি স্থাপনকারীদের। কুসরায়ের এই ঘটনা ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও অবৈধভাবে ইসরায়েলি বসতি সম্প্রসারণেরই প্রতিচ্ছবি। পশ্চিম তীরে নিজের জমিতে ভাগ্নেকে নিয়ে হাঁটছিলেন ফিলিস্তিনি আমেরিকান নাগরিক লুই রিদি। এ সময় এক ইসরায়েলি সেটেলার তার সামনে এসে দাঁড়ায়। পথ রোধের চেষ্টা করলে শুরু হয় ব্যাপক তর্ক। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থলে যায় 2 ইসরায়েলি সেনা। বিরোধপূর্ণ জায়গাটি থেকে অবৈধ বসতি স্থাপনকারীকে সরে যেতে নির্দেশ দেয় আইডিএফ। প্রায় 3 বছর আগে পশ্চিম তীরে পৈতৃক জমিতে বাড়িটি নির্মাণ শুরু করেন লুই রিদি। চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সন্তানরাও যেন শেকড়ের সঙ্গে পরিচিত হতে পারে। তবে অঞ্চলটিতে দখলদার ও আইডিএফ এর সাম্প্রতিক উৎপাতের জেরে উদ্বেগ তৈরি হয় তার মাঝে। শেষ পর্যন্ত বসতভিটা রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসেন পশ্চিম তীরের কুসরায়। কুসরায় পৌঁছে রিদি দেখেন তার বাড়ির আশেপাশে অবস্থান করছে অবৈধ বসতি স্থাপনকারীরা। তিনি যখন নিজ বাড়িতে থাকতে শুরু করেন তখন সেটেলাররা তার বাড়ি দখলে নিতে আরও সংগঠিত হয়। লুই রিদির দাবি, 1990-এর দশকে ইসরায়েল ফিলিস্তিনি শান্তি চুক্তি অনুযায়ী তার বাড়ি এমন এলাকায় যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকার কথা।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর একটি তথ্য আপনাদের জানাতে চাই। নানা কারণে সমতল থেকে শুরু করে পার্বত্য এলাকার জলবায়ুর ঝুঁকি বাড়ছে। পার্বত্য খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জলবায়ুর অভিঘাত মোকাবেলা করে বেঁচে আছেন হাজারো মানুষ। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি পাহাড়ি পরিবারের সামনে রয়েছে টেকসই খাবার, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার চ্যালেঞ্জ। পার্বত্য এলাকার অবস্থা পরিবর্তনের জন্য সমন্বিত কৃষি নির্ভর টেকসই উন্নয়নের বিকল্প নেই। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা দুর্গম ভৌগোলিক অবস্থান ও প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের ফলে এখানকার মানুষের জীবনযাত্রা বেশ চ্যালেঞ্জিং। এই অঞ্চলের অতি দরিদ্র পরিবারগুলোর দারিদ্র দূরীকরণে 2023 সালের জানুয়ারি থেকে শুরু হওয়া পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএসটি রিজিয়ন PRLC প্রকল্পটি নতুন আশার সঞ্চার করেছে। এই প্রকল্পের মাধ্যমে উপজেলার লক্ষ্মীছড়ি সদর, দুল্লাতলী ও বর্মাছড়ি ইউনিয়নের 78টি পাড়ার প্রায় 2309টি পরিবারকে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে 78টি ক্লাইমেট স্মার্ট সমন্বিত খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল। এতক্ষণ আমি বার্মি কম্পোস্ট তুলতেছি। আমার ধরেন জমিনে কিছু বার্মি কম্পোস্ট দরকার, এগুলা শীতার জন্য আজকে মানে শিখব। এগুলা বার্মি অনেক ফসলের জন্য কাজ করে, যেমন ধরে এই ইউরিয়ার সার থেকে একটু এগুলা দেরি হলে একটু ভালো আর কি, মানে গুণমানটা বেশি। পার্বত্য চট্টগ্রামে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়ন করছে পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএসটি রিজিয়ন PRLC প্রকল্প। আমরা আসলে PRLC প্রকল্প একটা ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায়, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় তৃণমূল উন্নয়ন সংস্থা এই লক্ষ্মীছড়ি উপজেলাতে এই PRLC প্রকল্প বাস্তবায়ন করতেছে। আমরা 2309 পরিবার এবং 2309 পরিবার এই পরিবারকে নিয়ে আমরা কাজ করি এবং তাদেরকে এই প্রকল্পের আওতায় 78টা পাড়া 78 ভিলেজ আমাদের কৃষক মাঠ স্কুল আছে। এই কৃষক মাঠ স্কুলের আওতায় আমরা প্রত্যেক পাড়াতে 30 থেকে সর্বোচ্চ হলো 33 পরিবার অন্তর্ভুক্ত রেখে তাদেরকে আমরা আমাদের যে কৃষক মাঠ স্কুল জলবায়ু সহনশীল ক্লাইমেট স্মার্ট ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট, জলবায়ু সহনশীল সমন্বিত খামার ব্যবস্থাপনার একটা মডিউল আছে। কিভাবে কোন পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষক অধিক পরিমাণে ফসল পাবে এবং কম খরচ হবে, তাদের যে উৎপাদন খরচ কমবে এবং তারা অধিক লাভবান হবে, এই পদ্ধতি সম্পর্কে তাদেরকে হাতে কলমে দেখানো হয়। আমাদের লক্ষ্মীছড়ি উপজেলাতে 3টা ইউনিয়নে মূলত কাজ করতেছে। তো ওই ইউনিয়নের মধ্যে 3টা উপজেলার মধ্যে আমরা বর্মাছড়ি ইউনিয়নে কাজ করতেছি। তো বর্মাছড়ি ইউনিয়নে আমরা 26টা পাড়া নিয়ে মূলত কাজ করতেছি। 26টা পাড়াতে এই উত্তর শুকনোছড়ি পাড়াটা হলো ওই আমাদের PRLC প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ওই উত্তর শুকনোছড়ি পাড়াতে এই দিদির নাম হলো সুহদবী চাকমা। সে হলো কৃষক মাঠ স্কুলে, তাকে আমরা সুবিধাভোগী হিসেবে নির্বাচন করছি। সে আমাদের ওখানে মূলত কৃষক মাঠ স্কুলে কৃষকদেরকে নারী পুরুষদের যারা কৃষানি আছে তাদেরকে হাতে কলমে তাদেরকে শেখানো হয়। তো ওখানে হলো সে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে যে সেশন হয় সেখানে প্রত্যেক ইয়াতে মধ্যে হলে অধিবেশনে হলো সে উপস্থিত থাকে। আসলে PRLC প্রকল্পের মোট আমরা 20,000 পরিবার নিয়ে কাজ করি। মূলত আমরা কাজ করি 20,000 পরিবারের সাথে, 98,000 মানুষের সাথে। তো টোটাল প্রকল্পটা এটা আমাদের 3টা জেলাতেই কাজ আছে এবং প্রত্যেকটাই হলো অতি দরিদ্র এলাকা আমরা চিহ্নিত করেছি, যেটা বাংলাদেশ সরকারের পভার্টি ম্যাপিং জোন দেখে। তো প্রত্যন্ত এলাকার কারণে ওরা অতি দরিদ্র, ওদের কাছে আয়, ইনকাম, পুষ্টি, সামাজিক নিরাপত্তা কোনোটাই নাই। আসলে আমরা যখন বেসলাইন করেছি ওদের কিছুই ছিল না এবং আমাদের চিন্তাটাই এমন ছিল যাতে কাউকে যদি আমি দারিদ্র্য সীমার উপর নিচ থেকে বের করে নিয়ে আসতে চাই তার একটা সমন্বিত উদ্যোগ দরকার। সেই সমন্বিত উদ্যোগটাকে মাথায় নিয়ে কিন্তু আমরা এই সমন্বিত মডেলের কথা চিন্তা করেছি। প্রথমত হলো আমরা তাদের আয় বৃদ্ধি করার জন্য
ওদেরকে অর্গানাইজ করেছি যে কারা সবচেয়ে দরিদ্র। একটা ইউনিয়নে তো অনেক পরিবার থাকে, ওই অনেক অতি দরিদ্রের মধ্যে আরও অতি দরিদ্র আমরা চিহ্নিত করেছি। জীবিকার জায়গায় একটা কিভাবে জীবিকাটা ইমপ্রুভ করা যায়, কিভাবে তার তো ইনকাম বাড়ানোর জন্য তার মার্কেট লাগবে, মার্কেটের জন্য তো তাদের ওখানে কোনো মার্কেট ফ্যাসিলিটিস নাই, তাহলে সেটা আরেকটা দিক ছিল। এবং একই সাথে হলো সরকারের কিছু সামাজিক নিরাপত্তা, যেটা আমরা সোশ্যাল সিকিউরিটি প্রোটেকশনের কথা বলি, সেফটি নেট সাপোর্ট সরকারের থাকে, কিন্তু এই সাপোর্ট ওই এলাকায় পৌঁছায় না। তার মানে আমাদের 3 ধরনের কাজ ছিল, একটা হলো জীবিকা বাড়ানো, পুষ্টি নিশ্চয়তা, আরেকটা হলো সামাজিক সরকারের যেটা আছে সেটা তাদেরকে পাইয়ে দেয়া, সেজন্য সরকারের সাথে কাজ। এই জন্য আমরা বলছি যে এটা একটা সমন্বিত মডেল। প্রত্যন্ত অঞ্চলের প্রবলেমটা হলো কি, ওরা এত ভিতরে, আর ইউনিয়ন পরিষদ এত দূরে, এই যে এত দূরে যে আসবে ওরা, ওদের যাতায়াত ভাতা পর্যন্ত থাকে না। তো ওই চিন্তা করেই আমরা কিন্তু এটা ভেবেছি, যাতে ওরা আমাদের ইউনিয়ন পরিষদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া, যাতে তারা এটা পেতে পারে। তাদের কাছে তথ্য নাই, এটা যে ওদের জন্য একটা সার্ভিস, এই তথ্যটা পর্যন্ত ওদের কাছে নাই। এইভাবে হলো আমরা এটাকে একটা সমন্বিত রূপ দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, এই ছিল আমার কাছে সকালের বাংলা।